সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভোটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। 12ই ফেব্রুয়ারি সারাদিন চলবে ভোট এবং ফলাফল জানতে হয়তো একদিনের বেশি সময় লেগে যেতে পারে। নির্বাচনে কে জিতবে কে হারবে এ নিয়ে চলছে নানান প্রেডিকশন, নানান জরিপের ফল আমাদের সামনে এসেছে। কোনো জরিপে কেউ হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে, কোনো জরিপে কেউ অনেক বেশি এগিয়ে, কেউ অনেক বেশি পিছিয়ে, এরকম অনেক জরিপ দেখা যাচ্ছে। আমিও একটা প্রেডিকশন তৈরি করেছি, তবে এই প্রেডিকশনটা আমি একেবারে যেনতেনভাবে তৈরি করিনি। সারা দেশে যে 298টি আসনে যে নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটার, সেখানকার প্রার্থী, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকদের সঙ্গে কথা বলে এইরকম একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি যে হচ্ছে কোন বিভাগে কত আসনে কোন দল জিততে যাচ্ছে। অর্থাৎ টোটাল সারা দেশে যে 298টি আসনে যে নির্বাচন হচ্ছে, সেই 298টি আসনে কে কত আসন পাবে সেটাই, সেই ফলটাই আপনাদেরকে জানাবো। তার আগে আমি একটা জিনিস বলবো যে মানুষের কাছে যখন আমি কথা বলেছি, তখন তারা জামাতকে কেন ভোট দেবে, জামাতকে কেন ভোট দেবে না, বিএনপিকে কেন দেবে না, সেই সব কথাবার্তাও বলেছে। অর্থাৎ গত এক মাসের বেশি সময় ধরে এই বিভিন্ন আসনে আসনে কথা বলে, রাজনৈতিক খবরাখবর পর্যালোচনা করে তারপরে পত্রিকার খবর পর্যালোচনা করে, তারপরে ভোটার এবং প্রার্থী, তারপরে হচ্ছে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আমি এইসব তথ্য পেয়েছি। আমি সেগুলোই আপনাদেরকে বলবো। প্রথমেই জামাতকে কেন মানুষ ভোট দিতে চায় না এবং জামাতের দুর্বলতার জায়গাগুলো কি। জামাতের সবচেয়ে প্রধানতম দুর্বলতা যেটা, সেটা তাদের অতীত ইতিহাস, মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা। এই কথাটি মানুষ অনেক বেশি বলেছে। তারপরে জামাতের গুপ্ত রাজনীতি, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের জামাত একেবারে মাস্টার, এবং আওয়ামী লীগের সঙ্গে বা ছাত্রলীগের সঙ্গে তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা যেভাবে মিলেমিশে একাকার হয়েছিল, সেটাকেও অনেক মানুষ অপছন্দ করে। নারী ইস্যুটা জামাতের অন্যতম আরেকটি প্রধান বিষয়, যে ইস্যুটা আসলে এখন পর্যন্ত জামাত সেভাবে ডিল করতে পারেনি, এবং এটা নিয়ে নানা রকম বিতর্ক রয়েছে। তাদের দলের কেউ হচ্ছে প্রধান কেউ নারী হতে পারবে না, এরকম কথাবার্তা তারা এই নির্বাচনে জামাত দলীয়ভাবে দল থেকে একজন নারীকেও ক্যান্ডিডেট করেনি। এইসব নিয়ে ব্যাপক নারীদের মাঝে জামাতকে নিয়ে ব্যাপক বিরূপ ধারণা রয়েছে। ধর্মের নামে রাজনীতি, বাংলাদেশের অনেক মানুষই এক ধরনের মধ্যপন্থার রাজনীতি দেখতে চায়, এবং হচ্ছে এখানে ধর্ম নিয়ে বা হচ্ছে ধর্মের নামে অন্য কিছু করে আপনি রাজনীতি করেন, এটা অনেকেই পছন্দ করে না। সরকার পরিচালনার অনভিজ্ঞতা, জামাতের এরকম কোনো ইতিহাস নেই যে তারা কখনো সরকার গঠন করেছে, নির্বাচনে জয়লাভ করেছে। সর্বোচ্চ 1991 সালে তারা হচ্ছে 18টি আসন পেয়েছিল। এই যে জামাতের নির্বাচনী অতীত ইতিহাস, এবং তারা সরকার এখন পর্যন্ত যে পরিচালনা করতে পারেনি, সেটাকেও হচ্ছে অনেকে জামাতের একটা ডিসক্রেডিট হিসাবে দেখছেন, যে হচ্ছে জামাত ইসলামী তো এখন পর্যন্ত সরকার পরিচালনা করেনি। এরকম একটি ক্রাইসিস সময়ে যখন একটা সরকারের পতন হয়েছে, তারপরে 1.5 বছরের মতো একটা অন্তর্বর্তী সরকার ছিল, সেই ভঙ্গুর পরিস্থিতিতে জামাতের মতো একটা দল যাদের অভিজ্ঞতা নেই রাষ্ট্র পরিচালনার, তারা এসে কি আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবে কিনা, সেটা নিয়েও মানুষের কনসার্ন রয়েছে। বটবাহিনীর আক্রমণের শিকার হয় নাই এমন কোনো মানুষ সম্ভবত এখন দেশে আর নেই আর কি। তো এই বটবাহিনীকে নিয়েও মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। শফিকুর রহমানকে একজন প্রধানমন্ত্রী হিসাবেও অনেকে সেভাবে সেই ফিগার মনে করছেন না। এটাও জামাতের একটা অন্যতম দুর্বলতা। কেউ কেউ আমাকে এমনও বলেছেন যে জামাত নির্বাচিত হইলে প্রধানমন্ত্রী কে হবেন। আমি যখন পাল্টা শফিকুর রহমানের কথা বলেছি, তারা আমাকে আসলে সেভাবে তারা কনভিন্স হইতে পারেনি। আমি তাদের ভাবভঙ্গি দেখেই তারা সেটা বোঝা গেছে। মুনাফিকি, জামাতের অনেকেই এই কথাগুলো বলেছেন, এটা আমি নিজে বানিয়ে বলছি না। মুনাফিকের বিষয়টার একটা উদাহরণ দিয়ে দিই। জামাত তারা হচ্ছে ভোট কেনে না, এটা সবসময় বলে। তারা ধর্মীয় রাজনীতি করে, সততার রাজনীতি করে, অথচ নির্বাচনের একদিন আগে সৈয়দপুর বিমানবন্দরে তাদের ঠাকুরগাঁও জেলা জামাতের আমির 50 লক্ষ টাকা নিয়ে ধরা পড়েছেন। নির্বাচনের আগের দিন এই জেলা জামাতের আমিরের হঠাৎ এত টাকা কিসের প্রয়োজন হলো? তিনি কেন নির্বাচনী বিধিনিষেধ চালুর আগে এই টাকাগুলো তার কাজের জন্য নিয়ে রাখলেন না, এখন নির্বাচনের আগের দিনই কেন রাখলেন? এটা নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে। তো তাদের মুখে এক কথা, অন্তরে আরেক ধরনের, বা তাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক আরেক রকম। জামাতের শক্তির জায়গাগুলো মানুষ আমাকে বলেছে, এবং এগুলো নিয়েও হচ্ছে মানুষ জামাতকে পছন্দ করার অন্যতম কারণ, বা জামাতকে ভোট দেওয়ার অন্যতম কারণ, সেটা হলো জামাতের দলীয় শৃঙ্খলা এতই শক্ত, এতই ভালো যে, বা তাদের এই কোহেশনটা এতই মানে দৃঢ় যে হচ্ছে তারা যদি জামাতের আমির এভাবে হাত তুলেন, যদি বলেন যে চুপ, সবাই চুপ হয়ে যায়। এবং কাউকে যদি বলে যে এই কাজটি করিও না, এই কাজটি করে না। যেমন দেখেন যে জামাত জোট করেছে, 100টির বেশি
মতো আসনে তাদেরকে হচ্ছে শরিকদেরকে ছাড় দিতে হয়েছে। তো এই যে এতগুলো প্রার্থীকে তারা বসিয়েছে, খুব বেশি আহামরি কিন্তু কোনো ঝামেলা হয়নি, খুব বড় বিক্ষোভ দেখা যায়নি। দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ জামাতের বিরুদ্ধে সেই অর্থে নেই। সোশ্যাল মিডিয়া জামাতের দখলে, তারা চাইলে যে কোনো জনমত এখানে উৎপাদন করতে পারে। তারপর হচ্ছে তরুণদের মধ্যে জামাতকে নিয়ে এক ধরনের ক্রেজ রয়েছে এবং অভ্যুত্থানের, অনেকেই মনে করেন যে অভ্যুত্থানের অন্যতম প্রধানতম দল হইল এই জামাতে ইসলাম, যাদের ত্যাগ, তারপরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাদের ত্যাগ অন্যান্য যে কোনো দলের চেয়ে বেশি বলে কেউ কেউ বলেছেন। এবং তাদের আরেকটি অন্যতম শক্তির জায়গা হলো তাদের যে জোটটি করেছে 11 দলীয় জোট, বিশেষ করে এনসিপিকে তাদের সঙ্গে নেওয়া এবং অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদেরকে তাদের সঙ্গে পাওয়াটা, এটা এই নির্বাচনে তাদের অন্যতম শক্তির জায়গা হিসাবে অনেকেই দেখছেন। এটা তো গেল জামাতের শক্তি এবং দুর্বলতা। এবার আসি বিএনপির শক্তি এবং দুর্বলতা। প্রথমেই দুর্বলতা, খারাপ দিকে আমি আগে বলবো সবসময়, ভালোটা দিয়ে শেষ করব। বিএনপির অন্যতম প্রধানতম যে অভিযোগ বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি এবং দুর্নীতি। অতীতে যখন সরকার গঠন করেছিল বিএনপির সময়ে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে তাদের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এটা মানুষ বিএনপি সবচেয়ে বেশি অপছন্দ করে। বিতর্কিত নেতাদেরকে প্রার্থী করা, অনেক নেতাদেরকে প্রার্থী করা হয়েছে যারা হচ্ছে ঋণ খেলাপি, যারা হচ্ছে দ্বৈত নাগরিক, যাদের বিরুদ্ধে মার্ডার মামলা রয়েছে, বিভিন্ন মামলা রয়েছে, শুধুমাত্র শেখ হাসিনার দেওয়া মামলা না, 5 আগস্টের পরে বিভিন্ন ঘটনায় হওয়া মামলাও রয়েছে। তারেক রহমানের সাম্প্রতিক কিছু বক্তব্য, ওই যে এখানে গিয়ে সয়াবিনের কথা ইপিজিট করা, মানে কিছু মানে হবে না এরকম কথাবার্তা বলেছেন, এগুলাকেও হচ্ছে কেউ কেউ এক ধরনের স্ক্রুটিনি করছেন আর কি। দলীয় শৃঙ্খলা না থাকা, যেটা বিএনপির অন্যতম আরেকটি বড় দুর্বলতা, এবং পেশি শক্তির ব্যবহার করে রাজনীতিতে চরমভাবে, এবং আমরা এটা জানি, এটা চরম সত্য কথা। আওয়ামী লীগ বিএনপি পেশি শক্তির রাজনীতি করে। তারপরে তাদের ছাত্র সংগঠনের দুর্বলতা, তরুণদেরকে যে আকৃষ্ট করতে পারেনি, সেইটার পেছনে অন্যতম প্রধানতম দুর্বলতা হইল ছাত্র দলের, এবং এই ছাত্র দলকে গত 1.5 বছরের ঠিক অ্যাক্টিভলি সেভাবে কাজ ফাংশন করতে না পারাটা, এটা বিএনপির অন্যতম একটা দুর্বলতা। বিএনপির শক্তির জায়গাগুলো খুবই চমৎকার কিছু কিছু, যেমন সরকার পরিচালনার অভিজ্ঞতা, এবং অনেক মানুষ মনে করে এই ভঙ্গুর পরিস্থিতিতে বর্তমান এক্সিস্টিং যে দলগুলো নির্বাচন করছে, এর মধ্যে একমাত্র দল হচ্ছে বিএনপি, যারা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম, এবং বিএনপি সিনিয়র নেতাদের প্রতি অনেক আকৃষ্ট, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, যে এরা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এরা বড় বড় মন্ত্রণালয় পাবে এবং তাদের সক্ষমতা রয়েছে মন্ত্রণালয় চালানোর। তারেক রহমান অ্যাজ আ ফিগার, তারেক রহমান প্রধানমন্ত্রীর ফিগার হিসেবে অনেকেই মেনশন করেছেন যে হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার মতো। বিএনপির সবচেয়ে বড় শক্তির জায়গা যেটা, বিএনপির ভোট একেবারে তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ব্যাপক ভোট। আওয়ামী লীগের সঙ্গে ফাইট দিয়ে 2বার জয়লাভ করেছে বিএনপি, এবং প্রতিবারই তারা প্রতি নির্বাচনেই তারা 30% বেশি ভোট পেয়েছে, যে 2বার জিতেছে 40% বেশি ভোট পেয়েছে। অর্থাৎ বিএনপির ভোট 40% বেশি এখনও রয়েছে, যেখানে জামায়াতের সর্বোচ্চ ভোট ছিল 12%। সেই জায়গা থেকে এই স্টক ভোটই বিএনপিকে অনেক দূরে নিয়ে যাবে এবং অনেক এগিয়ে নিবে, বা নির্বাচনে তাদের বৈতরণীটা পার করিয়ে দেবে বলে অনেকেই মনে করছেন। তারপরে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে মূল লড়াইটা চালিয়ে গিয়েছিল দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে, সেটা বিএনপি চালিয়ে গেছিল। এবং আমি সব সময় বলি, এই 5 আগস্ট কখনোই হতো না যদি বিএনপি 2023 সালে এবং 24 সালে এতগুলো বিভাগীয় সমাবেশ করে মানুষকে একসঙ্গে না নিয়ে আসতে পারতো, তাহলে এই 5 আগস্ট কখনোই হতো না। তারপরে আওয়ামী লীগও হচ্ছে বিএনপির বিষয়ে একটু নমনীয় রেদার দেন জামাত, কেননা বিএনপির নেতাদের কথাবার্তায় এখন হচ্ছে কিছুটা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বস্তি পাচ্ছে এরকম, এবং মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, এগুলো বিএনপির শক্তির দিক হিসাবে অনেকেই দেখছেন। এবার আসি প্রেডিকশানে, বিএনপি এবং জামাত কোন বিভাগে কত আসনে জিতবে। আমি প্রথমে বলে রাখি কোন বিভাগে কতটি আসন রয়েছে। রংপুরে 33টি আসন রয়েছে, রাজশাহীতে 39টি আসন রয়েছে, খুলনা বিভাগে 36টি আসন রয়েছে, বরিশাল বিভাগে 21টি আসন, ঢাকায় 70টি, ময়মনসিংহে 24টি এবং সিলেটে 19টি, টোটাল 300টি আসন। এর মধ্যে আমরা জানি শেরপুরের 1টি আসন এবং পাবনার 1টি আসনে নির্বাচন হচ্ছে না, বাকি সব 298টি আসনে নির্বাচন হচ্ছে। এবার দেখি রংপুরে বিএনপি কত আসন পাবে, জামাত কত আসন পাবে। রংপুর 33 আসনের মধ্যে রংপুরে বিএনপি চেয়ে জামাত এগিয়ে থাকবে
একেবারে নিঃসন্দেহে গাইবান্ধা, কুড়িগ্রাম, তারপরে দিনাজপুর, এই জেলাগুলোতে জামাতের ভোট রয়েছে বিএনপির চেয়ে বেশি। আমি মনে করি যে, এবং আমার যে জরিপ এবং আমার যে পর্যালোচনা সেই মতে রংপুরে বিএনপি চেয়ে জামাত এগিয়ে থাকবে। রংপুরে বিএনপি পাবে 11 সিট, জামাত পাবে 14 সিট, এবং রাজশাহীতে 39টি সিট রয়েছে, এখানে বিএনপি পাবে 25টি সিট, জামাত পাবে 10টি সিট। এখানেই বিএনপি জামাতের মূল ফারাকটা দেখা যাবে, বিএনপি যে বড় দল সেটা এখানেই প্রমাণিত হবে। খুলনা বিভাগে বিএনপি টোটাল সিট রয়েছে 36টি, বিএনপি পাবে 15টি, জামাত পাবে 16টি। বরিশাল বিভাগে 21টি আসন রয়েছে, এখানে বিএনপি পাবে 13টি, জামাত পাবে 5টি। তারপরে ঢাকা বিভাগে 70টি সিট রয়েছে, এখানে বিএনপি পাবে 42টি, জামাত পাবে 15টি। ময়মনসিংহে হচ্ছে 24টি সিট রয়েছে, এখানে বিএনপি পাবে 12টি, জামাত পাবে 6টি। তারপরে সিলেট বিভাগে 19টি সিট রয়েছে, এখানে বিএনপি পাবে 9টি, জামাত পাবে 60টি। তারপরে চট্টগ্রাম বিভাগে 58টি সিট রয়েছে, এখানে বিএনপি পাবে 35টি, জামাত পাবে 20টি। মোট বিএনপি পেতে পারে, আমার যে হিসাব সেই হিসাব মতে বিএনপি 62টি আসন পেতে পারে এবং 93টি আসন পেতে পারে জামাত জোট। এর মধ্যে 5 থেকে 7টি আসন পেতে পারে এনসিপি। এরকমই আমার যে আন্ডারস্ট্যান্ডিং বা নির্বাচন বিষয়ে যে আমার পর্যালোচনা, এখানে আমি এরকমই তথ্য পেয়েছি। তবে হেরফের হইতে পারে, একেবারে বিএনপির ল্যান্ডস্লাইড জয় হইতে পারে, কিংবা হচ্ছে জামাতের নীরব বিপ্লব হইতে পারে। ভোটের রেজাল্ট যদি আমি ভোটের আগেই জেনে যাই তাহলে ভোট হওয়ার তো দরকার ছিল না। তবে আপনি কিছু বিষয় অনুমান করতে পারেন, কিছু বিষয় মানুষের সঙ্গে কথা বলে ধারণা নিতে পারেন। এখানে যে বিএনপি 162টি আসন পাচ্ছে এবং আমার হিসাব মতে, এবং জামাত যে 93টি আসন পাচ্ছে, টোটাল আসন হচ্ছে 255টি। তাহলে 298টি আসনে নির্বাচন হচ্ছে, বাকি 43টি কারা পাচ্ছে? বাকি 43টি পাবে বিএনপির ওই যে বিদ্রোহী প্রার্থী আছে না, তারাও বেশ কিছু আসন পাবে, সেটা একেবারে 15 থেকে 20টি আসন তারা পাবে। তারপরে হচ্ছে ইসলামী আন্দোলন 2-1টি আসন পাবে। তারপরে আরও অন্যান্য স্বতন্ত্র রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, জাতীয় পার্টি রংপুরে বেশ কয়েকটি আসন পাবে। তো সেই জায়গা থেকে আপনার এই আসনগুলো এভাবে ভাগাভাগি হবে আমার পর্যালোচনা মতে এরকম। তবে আমি বলছি না যে এটাই এরকমভাবে হবে, এরকম না। তবে একটা প্রেডিকশান, আপনি মানুষের সঙ্গে কথা বলে, বিভিন্ন জনমত জরিপ দেখে, ভোটার, প্রার্থী, তারপরে সাংবাদিক, সেখানকার সাংবাদিকরাই কিন্তু প্রথম ব্যক্তি যারা হচ্ছে ওই প্রতিটা আসনের ঘটনাগুলো খুব উপর থেকে দেখেন এবং তারা বুঝতে পারেন ওই আসনে কে জিততে পারেন। তো আমি সেই সব সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। তো এটা যে হবে এক্স্যাক্টলি এরকম না, এমনও হইতে পারে বিএনপির ল্যান্ডস্লাইড ভূমিধস জয় হইতে পারে, আবার অনেকেই বলছেন জামাতের নীরব ভোটের বিপ্লব হইতে পারে, নানান কিছুই ঘটতে পারে। তবে তবে রেজাল্ট এরকম হওয়ার পসিবিলিটিসই বেশি আর কি, অন্তত আমার আন্ডারস্ট্যান্ডিং মতে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।